চলুন আজ আমরা একটা অসাধারণ হিন্দি হরর গল্পের গভীরে যাই। গল্পের নাম স্টেশন কি ডারাওনি ঠান্ডি রাতে। আমরা দেখব কিভাবে গল্পটা শুধু ভয়েই দেখায় না, বরং সাসপেন্স তৈরি করে আর মানুষের মনের অনেক গভীর অনুভূতিকেও নাড়া দিয়ে যায়। গল্পের শুরুটা কিন্তু বেশ অন্যরকম, মানে কোনো ভূতপ্রেত দিয়ে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে একটা পরিবেশ দিয়ে। শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা, এতটাই ঘন যে তার ঠান্ডাটা যেন শরীর ছুঁয়েই যায়। চলুন এই পরিবেশেই আমরা ঢুকে পড়ি। গল্পটা একটা ক্লাসিক ড্রামাটিক আর্কের মতো করে এগোয়, আর সবকিছু শুরু ঠিক এখান থেকেই, গল্পের সেটআপ আর মূল ঘটনা দিয়ে। তো এই গল্পের মূল চরিত্র হল রঘু, একদম আমাদের চেনা জানা সাধারণ একজন মানুষ, একজন সৎ পরিশ্রমী অটোচালক, যে কিনা তার পরিবারের জন্য দিনরাত এক করে খাটছে। তার এই সাধারণ জীবনটাই কিন্তু তাকে আমাদের খুব কাছের করে তোলে। আর গল্পের পরিবেশটা দেখুন, একটা একেবারে নির্জন কুয়াশায় ঢাকা স্টেশন, হাড় কাঁপানো ঠান্ডা, যাত্রীও তেমন নেই। লেখক এখানে এই গভীর কুয়াশা, কনকনে ঠান্ডা, এই সব কিছু ব্যবহার করে একটা অদ্ভুত একাকিত্ব আর অশুভ কিছুর ইঙ্গিত তৈরি করছেন। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। একজন যাত্রী আসে, লাল শাড়ি পরা এক রহস্যময়ী মহিলা। তার গলার স্বরে এমন একটা অদ্ভুত, অস্বাভাবিক শীতলতা ছিল, যা রঘুর মনে প্রথম খটকা তৈরি করে। ব্যাস, এই ঘটনার পর থেকে গল্পের টেনশন বাড়তে শুরু করে। ওই এক রাতের অলৌকিক সাক্ষাৎ রঘুর জীবনটা যেন একেবারে ওলটপালট করে দেয়। রঘুর পরিবর্তনটা এতটাই স্পষ্ট আর এতটাই হঠাৎ করে হয় যে অবাক হতে হয়। যে মানুষটা ছিল পরিবারের জন্য নিবেদিত প্রাণ, পরিশ্রমী, সেই মানুষটাই যেন একটা অনুভূতিহীন, শীতল খোলসে ঢুকে যায়। ওর পরিবার, বিশেষ করে স্ত্রী রমা, খেয়াল করতে শুরু করে যে রঘুর আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসছে। যেমন খাওয়া দাওয়া কমে গেছে, ঘণ্টার পর ঘণ্টা দেয়ালের দিকে তাকিয়ে থাকছে, রাতে একা একা কথা বলছে। আর সবচেয়ে অদ্ভুত হল, অটোর পেছনের সিটটা সে সবসময় খুব যত্ন করে পরিষ্কার করছে। তার হাসি থেকে যেন সব উষ্ণতা উধাও হয়ে গেছে। বোঝাই যাচ্ছে কিছু একটা খুব বড় গড়বড় হয়েছে। আর রমার ভয়টা সত্যি প্রমাণিত হয় যখন সে একদিন গভীর রাতে রঘুকে তার অটোর কাছে ফিসফিস করে কথা বলতে শোনে। এমন কারো সাথে কথা বলছে যাকে দেখা যাচ্ছে না। এটা শোনার পর রমার আর বুঝতে বাকি থাকে না যে রঘুকে কোনো অশুভ শক্তি ভর করেছে। ব্যাপারটা এখন আর শুধু রঘুর মধ্যে সীমাবদ্ধ নেই, ভয়টা এবার তার পরিবার পর্যন্ত পৌঁছে যায়। একদিন দেখা যায় বাচ্চাদের ঘরের ভেতর ভেজা পায়ের ছাপ, যেটা বাইরে থেকে ভেতরে এসেছে। মানে ব্যাপারটা আব ঘরকে অন্দর আ গয়া হ্যায়। এতে গল্পের ঝুঁকি অনেক বেড়ে যায়। গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল ক্লাইম্যাক্সটা। এখানে এসে গল্পটা একটা বড় মোড় নেয়। রঘুর স্ত্রী রমা, সেই এবার তদন্ত শুরু করে আর আসল সত্যটা সামনে নিয়ে আসে। এখানে দেখুন, রমা আর নিষ্ক্রিয় চরিত্র নেই, সেই এখন প্রোটাগনিস্ট। একদম দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সেই পরিত্যক্ত গ্রামটাতে চলে যায়, যেখানে রঘু সেই রহস্যময়ী যাত্রীকে নামিয়েছিল। সবকিছুর শুরু যেখানে, উত্তরটাও তো সেখানেই মিলবে। আর ওই গ্রামেই এক বৃদ্ধার কাছ থেকে বেরিয়ে আসে গল্পের আসল রহস্যটা। জানা যায় এই ভৌতিক ঘটনাটা হঠাৎ করে ঘটছে না, এর শিকড় লুকিয়ে আছে আজ থেকে ২০ বছর আগের একটা ঘটনায়। এটা আসলে একটা প্রতিশোধ। মনে আছে, ভূতটা বলেছিল তোর অটো থেকে ২০ বছর আগে আমি চিরতরে চলে গিয়েছিলাম। এখন সেই কথাটা কেমন ভয়ঙ্কর হয়ে কানে বাজছে, তাই না? রঘুর অতীতের পাপ আর বর্তমানের এই যন্ত্রণা দুটো এক সুতোয় বাঁধা পড়ে যায়। সত্যটা সামনে আসার পর গল্পটা কিন্তু আর শুধু একটা ভূতের গল্প থাকে না। এটা তখন হয়ে ওঠে অপরাধবোধ, অনুশোচনা আর নিজের পাপের মুখোমুখি হওয়ার একটা শক্তিশালী ড্রামা। রমার সাহসটা দেখুন। সে কিন্তু ভূতটাকে ভয় পেয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে না, বরং সে সরাসরি সেই আত্মার মুখোমুখি হচ্ছে, সহানুভূতি নিয়ে। সে তার কষ্টটা, তার রাগের কারণটা বুঝতে চাইছে। আর তখনই আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়। ওই আত্মা, যার নাম সুধা, সে আসলে প্রতিশোধ চায় না, সে চায় শুধু ন্যায় বিচার। সে চায় রঘু যেন স্বীকার করে যে তার কারণেই সুধার মৃত্যু হয়েছে। এই সত্যিটা জানার পর রমা এবার রঘুর মুখোমুখি হয়। সে রঘুকে বোঝায় যে স্বীকারোক্তিটা কোনো শাস্তি নয়, বরং এটাই মুক্তি।
শুধু সুধার জন্য নয়, রঘুর নিজের জন্য। আর এখানেই রঘু মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্বীকার করে যে সে কাপুরুষের মতো ভয় পেয়ে সুধাকে পালিয়েছিল, আর সেই অপরাধবোধটাই ২০টা বছর ধরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার চোখের জল যেন ওই কনকনে ঠান্ডায় জমে যাচ্ছিল। গল্পের শেষটা অসাধারণ। এটা আমাদের এটাই দেখায় যে শুধু অপরাধ স্বীকার করলেই হয় না, প্রায়শ্চিত্ত করতে হয়। প্রায়শ্চিত্ত করার জন্য রঘু একটা শেষ যাত্রা করে। সে ঠিক সেই নদীর ধারে ফিরে যায় যেখানে সুধার মৃত্যু হয়েছিল। সেখানে গিয়ে সে সুধার আত্মাকে ডাকে, তার মুখোমুখি হওয়ার জন্য। সে স্বীকার করে যে তার ভয়ের জন্যই সুধার জীবন চলে গেছে। আর সব শেষে সুধার আত্মার শান্তির জন্য নিজের ভাগ্যকে সে মেনে নেয়। রঘুর এই আত্মত্যাগটা কাজে দেয়, সুধার আত্মা শান্তি পায়, আর রঘুর পরিবারকে ঘিরে যে হিমশীতল ভয়টা ছিল সেটাও কেটে যায়। তার বাড়িতে একটা শান্তি ফিরে আসে। এখানেই মনে হতে পারে গল্পটা শেষ। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। কয়েক মাস পর রমার নতুন বাড়ির দরজার সামনে হঠাৎ করে একটা পুরনো চেনা অটোর চাবি পাওয়া যায়। এই শেষ টুইস্টটা আমাদের একটা অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এটা যেন ইঙ্গিত দেয় যে দুই জগতের মধ্যে সংযোগটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। আর এই শেষটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। পাপ কি সত্যি কখনো ক্ষমা হয়, নাকি তার রেশ আজীবন থেকে যায়? প্রায়শ্চিত্ত কি পারে অতীতের সব দাগ মুছে দিতে? এই প্রশ্নগুলোই গল্পটা আমাদের জন্য রেখে যায়।